স্মার্ট প্রজন্ম। স্মার্ট অর্থনীতি হবে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না, সবকিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটাল, ইন্টারকানেক্টেড, এবং স্মার্ট সরকার হবে পেপারলেস, করাপশন ফ্রি, ফেসলেস। সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না, সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্টফোনে, স্মার্ট সরকার ব্যবস্থায়। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, যেখানে শহর গ্রামের দূরত্ব থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, যার পথটা অনেকটা পেরিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা। 41-এ বঙ্গবন্ধু সেই স্বপ্নের স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। মাননীয় স্পিকার, এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না। আমরা এখানে বেশ কিছু বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2023 সালের 3 আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি 15টি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে কখন 26 সালে আমরা কি করব, 31 সালে কি করব, 41 সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে, তার একটি অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট একটা সমন্বিত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। সেই কারণেই মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে দেশবাসী এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ভিশন, নাগরিকদের এবং সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইকোসিস্টেম, সাথে আমাদের নলেজ ইকোসিস্টেম, সাথে আমাদের ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কেমন হবে, সেটি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি শুধু এখানে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের জায়গায় আমি 1 মিনিট সময় নিয়ে বলতে চাই, যেটি আজকেই দি বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ .net তারা খবর ছাপিয়েছে। এটা আমাদের সরকারের কোনো বরাদ দিয়ে উৎস থেকে নয়। মাননীয় স্পিকার, 5 মিনিট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন IFC, যেটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট একটি অর্গানাইজেশন, তারা কিন্তু বাংলাদেশে তারা বিগত 50 বছরে যে ওয়ার্ল্ড ব্যাংক, IFCর যে বিনিয়োগ, সেটা যে কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে ছোট্ট একটা বিষয় মাননীয় স্পিকার আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আসলে এই নিউজ আইটেমটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন, এবং আমি পুরোটা যখন পড়লাম মাননীয় স্পিকার, এটা একটা আশ্চর্য ব্যাপার। আমি ইংলিশে যদি একটু বলি, উই আর বুলিশ অন বাংলাদেশের ইনভেস্টমেন্ট পটেনশিয়াল, IFC সাউথ এশিয়া ডিরেক্টর ফখরুদ্দিন বলেছেন। এবং উনি বলছেন, দি IFC, দি প্রাইভেট সেক্টর আর্ম অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, is in its 50-year partnership with Bangladesh made a cumulative financing of $8 billion, মাননীয় স্পিকার। এখানে তারা বলছে যে এইখানে বাংলাদেশের যে সম্ভাবনা, সেইখানে তারা বলছে the International Monetary Fund IMF is expressing confidence. We also see things as good sign. অর্থাৎ উনি বলছেন, he said one cannot ignore how Bangladesh has been one of the biggest success stories in terms of really overcoming, making remarkable strides in poverty alleviation and sustaining economic growth for a long period. মাননীয় স্পিকার, এইটাই হচ্ছে বাংলাদেশের স্মার্ট ইকোনমির সম্ভাবনার জায়গা, যেখানে সারা বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সেখানে আমরা কিছু রাজনৈতিক দল আর কিছু অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলে মনে হয় যে আমরা বাংলাদেশ যাচ্ছি দ্রুত গতিতে কোন পথে, আর তারা কথা বলছে, হাঁটছে অন্য পথে। মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য বাড়াবো না। এখানে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন দৃশ্যমান, এবার বাড়বে এবার কর্মসংস্থান। সেই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের 300টি নির্বাচনী আসনে বিগত সময়ের ধারাবাহিকতায় আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরবর্তী ধাপ, সেখানে আমরা 5 লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান, তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে IT ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা, কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে, নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। এবং আগামী 4 বছরে মাননীয় স্পিকার, আমরা আমাদের স্মার্ট অর্থনীতিতে
সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন টাকা পে, যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে। আমরা বিনিময়ে উদ্বোধন করেছি যেটি হচ্ছে কিউআর কোড বেসড ক্যাশলেস ট্রানজ্যাকশন, এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় আমরা $12,500 নিয়ে যাব, এবং 50টি স্টার্টআপ হবে $1 বিলিয়ন, উচ্চগতির ইন্টারনেট থাকবে বাংলাদেশের সর্বত্র এবং সবার জন্য। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শেষে আমি আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ক্লাউস শোয়াব তার একটি উক্তি দিয়ে শেষ করতে চাই, এবং আজকের বাজেটের আমরা যে গভর্নমেন্ট ব্রেইন .ai যেটা আমরা তৈরি করেছি সেটি আমি সকলের কাছে উন্মুক্ত করে দিতে চাই। www.gbrainbd.ai এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করলে বাংলাদেশের বাজেট সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর এবং নির্দেশনা দিতে পারবে, যেটা আমরা ইতিমধ্যেই উন্মুক্ত করে দিয়েছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শেষে স্মার্ট পার্লামেন্ট আগামী দিনে আমরা গড়ে তুলব সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তার একটি উক্তি আমি বলে শেষ করতে চাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাক টেলিযোগাযোগ খাতে 2,420 কোটি টাকা এবং আইসিটি বিভাগে 2,872 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আর একটা মিনিট সময় পেলে আমি শুধু ওই কোটেশনটা বলে শেষ করতে চাই, কারণ আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লব থেকে কিভাবে আমরা একটি বুদ্ধি এবং মেধা নির্ভর অর্থনীতিতে যাব সেই বিষয়ে মাত্র 6-7টা লাইনে কিভাবে প্রফেসর ক্লাউস শোয়াব সারা বিশ্বের নেতৃবৃন্দকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী একজন ভক্ত হচ্ছেন প্রফেসর ক্লাউস শোয়াব। আমি নিজে দেখেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখনই মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন তাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের যেই ম্যাজিক্যাল মিরাকল ডেভেলপমেন্ট কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী করলেন, তার কাছ থেকে শেখার জানার চেষ্টা করেছেন। আমি মাননীয় স্পিকার একটা মিনিটে শুধু এই কোটেশনটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় স্পিকার, প্রফেসর ক্লাউস শোয়াব বলেছেন, আই কোট, "We want to move towards what I would call a humanocracy, a world where we use technology to use all our human potential and to create a better world." He urged world leaders as a second goal to engage their populations in the transition to an intelligent age as people fear this fast and speed of change which they have to digest. এই উচ্চ এবং দ্রুতগতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অন্য কোনো সম্পদ বা অর্থ নয়, আমাদের মেধা এবং দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে, যে বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেই উনি স্মার্ট সিটিজেনের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থবছর বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী, গত 6 জুন টেকসই উন্নয়নের পরিকল্পনায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মহান সংসদের যে বাজেট প্রণয়ন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে মহান সংসদের সকল সংসদ সদস্য এবং সারা জাতিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1975 সনে বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে নিহত তার সহধর্মিনী শেখ ফজিলতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল শেখ, জামাল শেখ, রাসেল সহ পরিবারের অন্য সদস্য এবং আত্মীয় স্বজন যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করছি। শ্রদ্ধা নিবেদন করছি 1975 সনের 3রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় 4 নেতার প্রতি। শ্রদ্ধা নিবেদন করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন স্বাধিকার আন্দোলনে যারা আত্মহতি দিয়ে স্বাধিকার আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের জন্য
7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, যা গত 2023-24 অর্থ বছরের বাজেটের চেয়ে 4.6% বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে 53তম বাজেট, আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট, বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, বাকি 2,56,000 টাকা আসবে ঋণ থেকে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেট ঘোষণা করেছেন। চলতি অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7%, আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। প্রস্তাবিত বাজেটের সরকার 5,41,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন, যা গত অর্থ বছর চেয়ে 41,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে 15টি খাতে 7,97,000 টাকার বরাদ্দ ধরা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে 41,408 কোটি টাকার বাজেট দিয়েছেন, যা জিডিপির 0.74%, গত বছরের চেয়ে 8.1% বেশি। মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেবাকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার সুযোগ করে মাননীয় প্রধানমন্ত্রী তার সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। যে কমিউনিটি ক্লিনিকে 27টি ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস ওষুধ থেকে শুরু করে সকল ওষুধ সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। গ্রামীণ জনগণ এই চিকিৎসা নিয়ে তারা অত্যন্ত খুশি। এখন পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে সেখানে দেখা যাচ্ছে 90% মানুষ তারা এই কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে সন্তুষ্ট। সেই সময় 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 2001 সনে বিএনপি জামাত ক্ষমতা আসার পরে সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়ে সেখানে ছাগলের খড় তারা শুরু করেছিল। 2009 সনে রাষ্ট্র ক্ষমতা আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেন এবং এই মুহূর্তে বাংলাদেশে 14,311টি কমিউনিটি চালু আছে। এই কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ থেকে অনুমোদিত হয়েছে এবং সম্প্রতি জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিকে মডেল হিসাবে তাদের রেজুলেশনে অন্তর্ভুক্ত করেছেন, যা সারা বিশ্বের সম্প্রদায়ের কাছে কমিউনিটি ক্লিনিক দ্য ইনিশিয়েটিভ অফ শেখ হাসিনা শীর্ষক রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সারা বিশ্বের অন্যান্য সদস্য দেশগুলোকে এই কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবার ধারাটাকে অনুসরণ করার জন্য বলা হয়েছে। বেদ এবং হিজড়া সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা প্রদানের জন্য সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য 6,880 জন থেকে 12,629 জনকে ভাতার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা এই সম্প্রদায়ের মানুষকে তৃতীয় লিঙ্গ হিসেবে সংসদে স্থান দিয়েছেন। আমি পেশায় একজন চিকিৎসক। 300-র বেশি হিজড়া সম্প্রদায়ের মানুষকে আমি অপারেশন করে ভালো করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব তার